আসসালামু আলাইকুম। আমরা উপস্থিত হয়ে গেলাম দেশব্যাপী 14তম স্থান অধিকার করা আমাদের সামিয়ার সাথে। তো প্রথমে আমি সামিয়ার থেকে সামিয়ার পরিচয়টা নিয়ে নিব। সামিয়া, তুমি এবার কোন কলেজে চান্স পেয়েছো, তোমার মেরিট পজিশন কত ছিল, তুমি কত নম্বর পেয়েছো এবং তোমার জিপিএ নম্বর কত ছিল, তোমার বাসা কোথায়, অর্থাৎ ইন টোটাল তোমার ইন্ট্রোডাকশনটা একটু আমাদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম, আমি তাসনিম জান্নাত সামিয়া। এই বছর 25-26 শিক্ষাবর্ষ থেকে ফরিদপুর জেলা থেকে আহ, আহ, ফরিদপুর নার্সিং অ্যান্ড মিড কলেজে চান্স। আমার মার্কস ছিল 88। মেইন এক্সামের মার্কস ছিল 88 এবং আমার জিপিএ ক্লিয়ার ছিল। এসএসসি এবং এইচএসসি তে দুটাতেই গোল্ডেন জিপিএ ছিল, আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় নোটেড, যে আমার বাবা চয়েস ফরিদপুর দিয়েছিল, এই কারণে ফরিদপুর এসেছে। তো এটাই, আমরা মাইগ্রেশনে প্রথম দুইটা চয়েস দিছি, ঢাকা নার্সিং এবং শেরে বাংলা। দেখা যাক কি হয়। আমি আমার ইন্টারমিডিয়েট সরকারি রাজুটা কলেজ ফরিদপুর থেকে দিয়েছি এবং জেলা ফরিদপুর, ফরিদপুর সদর। হ্যাঁ, আমি দেখলাম যে তোমার নাম্বার শেষে রাজেন্দ্র কলেজ লেখা আছে। আচ্ছা, তুমি 14তম হয়েছো, তো তোমার থাকার কথা মূলত হুম, হুম। ডিএনসি তে, রাইট? বাট তুমি সম্ভবত ফরিদপুরেই, তোমার বাবা রাখতে হ্যাঁ, চেয়েছে। হ্যাঁ। আমি হলে এটাই করতাম, আমি হলে আমি নিজের এলাকাতেই থাকতাম। কারণ এই বয়সে আসলে এত দূরে গিয়ে মা বাবা বাবা রেখে খুবই টাফ, খুবই কষ্ট। আহ, যেটা হয়তোবা পরবর্তীতে বিয়ে করেছি এখন একটু সহজ, বাট প্রথমে কষ্ট। যাই হোক। সো সামিয়া, তুমি খুব সুন্দরভাবে আমাদের যে ফর্ম আছে সেখানে লিখেছিলে যে আপনারা খুব ডেডিকেটেডলি আপনারা কাজ করেন, বা আপনাদের শিক্ষার্থীদের জন্য আপনারা ডেডিকেটেডলি করে থাকেন। সো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে প্রথমত বিব্রেইনারকে তুমি আসলে কিভাবে রিচ করলে, এবং দ্বিতীয়ত বিব্রেইনার তোমাকে আসলে কিভাবে হেল্প করেছে, ইন টোটাল বিষয়ে যদি আমাদেরকে সাহায্য করতে। স্যার, আমি আসলে অনেস্ট থাকি, সেটা হচ্ছে আমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট, একদম বাহি বর্ন মেডিকেল অ্যাসপিরেন্ট, মানে ছোটবেলা থেকেই মেডিকেলের প্রতি খুব শখ। এইচএসসি শেষ করেই আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নেই 3 মাস, 3 মাস 2.5 মাস আর কি। এরপরে কিছু মার্কসের জন্য আমার মেডিকেল ছুটে যায়। এরপরে অবশ্যই হেলথ সেক্টর, বাংলাদেশে মেডিকেলের পরে অবশ্যই নার্সিং। এরপরে আমি এদিকে একটু ঝুঁকে যাই। তবে খুব বেশি দিন না স্যার, 10 থেকে, আমি বলবো 10 থেকে 15 দিন অথবা 17 দিন সর্বোচ্চ আমি নার্সিং প্রিপারেশনের জন্য সুযোগ পাই। মানে খুব বেশি হলে 15 থেকে 17 দিন, আর আমি নিজে প্র্যাকটিস করি 7 থেকে 8 দিনের মতো, মানে এক্সাম পরাপর এক্সামের মধ্যে ছিলাম আর কি। তখন আমি ইউটিউবে সার্চ দিই আসলে যে নার্সিং এর জন্য কোন প্রতিষ্ঠান ভালো, বা নার্সিং এর জন্য কি করব, নার্সিং এর জন্য এখন থেকে কি করলে টপে আসা যায়। তো আমি দেখলাম যে একদম শুরুতেই গত বছর একটা আপু চান্স পাইছিল, যে ফার্স্ট হয়েছে বিবেনার থেকে। নাম মনে নাই আসলে। সে বিএমইউ তে ফার্স্ট হয়েছিল। তো তার একটা পডকাস্ট দেখলাম তামিম স্যারের সাথে। তো তখন থেকে জানলাম যে বিব্রেন না কোচিং। তো তখন বিব্রেনারকে আমি নক দিই এবং ওরা আমাকে বলে যে এখন আপু তো কোনো কোর্স নাই, এখন শুধু লাস্ট একটা 111 ক্যাম্পেইন কোর্স আছে, আপনি এটা দ্রুত যুক্ত হয়ে যান। আর আর বাকি যা যা লাগে আমরা আপনাকে বলবো। তো ফার্স্টলি আমাকে আসলে ওইভাবে মানে সিনসিয়ারলি ট্রিট করা হয় না, কারণ আমি একদম শেষে আসছিলাম তখন বিব্রানের। আমি মানে ওইভাবে আগের স্টুডেন্ট না, এই কারণে আসলে বুঝতে পারিনি। পরে আমি একটা ভয়েসে, আমার মনে আছে যে হোয়াটসঅ্যাপে আমি একটা ভয়েসে দেই যে স্যার, আমি মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি আসলে কিছুই জানি না নার্সিং সম্পর্কে, যদি একটু বলতেন যে আমি এই মুহূর্তে কিভাবে পড়বো। ওনারা খুব সুন্দরভাবে আমাকে একটা ভয়েস দিছে এবং মানে অনেকখানি লিখছে, বলছে আপু আপনি যদি আমাদের কোর্স নাও করেন সমস্যা নেই, আপনি এইভাবে পড়বেন। বলছে যে তোমার দেখো, তোমার তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে কমপ্লিট আছে, তুমি শুধু বাংলা আর ম্যাথটা মানে জাস্ট রিভিশন দাও। আর আমি দেখো আমাদের পিডিএফ আছে, তুমি 111 ক্যাম্পেইন ঢুকে যাও, তোমার যেই ক্লাস যখন লাগে, তুমি যেই টপিকটা তুমি না বুঝো ওইখানে চলে যাও, ওই টপিকটা করো, শেষ করো, তারপরে বই দিকে সলভ করো। আর অসংখ্য এক্সামের সুযোগ আছে, তুমি চাইলে নিজেকে অনেকবার মানে প্রিপেয়ার করতে পারো এই এক্সাম গুলো দিয়ে। তখন আসলে আমি দ্রুত এখানে ঢুকে যাই। 111 ক্যাম্পেইন করছে, ওখানে আমার মানে একটানা ক্লাস করি বললে ভুল হবে, মানে যেই টপিকে আমার সমস্যা একদম হুবহু দেওয়া আছে। এবং আরেকটা বিষয় দেখলাম যে 111 ক্যাম্পেইন করছে ওইখানে, মানে আমার যে কোনো কোয়েশ্চেন, আমি এরকম সুবিধা দেখি নাই এর আগে কোনো কোচিং। যে কোনো কোয়েশ্চেন আমি দিতেছি ওখানে, সাবজেক্ট সহ সবকিছু সহ, আনসার সহ, এক্সপ্লেনেশন সহ সব চলে আসতেছে। তো এটা অনেক আলহামদুলিল্লাহ। তারপর আমি ভাবিনি আমার চান্স হবে, কারণ এত কম সময় প্রিপারেশনে আসলে আমি 14তম হওয়ার শুধু পরে তখন কিংবা টপ করার ভাবছি যে পরে আমি আমাদের যদি আর ফ্রেন্ডরাও এরকম কথা বলে যে আমি ভাবি নাই আমার সিজি এত আসবে, আমি ভাবি নাই আমার রেজাল্ট এত ভালো হবে। এটা যারা দেখবে তারা অবশ্যই বলবে, আয় হায়, কি বলে, 14তম হওয়ার পরেও কি না, বলতেছে। না, বাংলাদেশের এটা অবশ্যই, এটা আসলে একটা বলা যেতে পারে যখন তোমার বিনয়ী হয় ভাব। নাই,
এবং তুমি আসলে যে হুম। পরিশ্রম করেছো এবং না স্যার, তুমি। আমি আসলে হ্যাঁ, হ্যাঁ। মেডিকেল এক্সামের পর স্যার আমি ভার্সিটি এক্সাম, আমার প্রিপারেশন মানে অনেক স্ট্রং ছিল আল্লাহর রহমতে। হয় নাই আমার, হইলেও ভালো ভালো সাবজেক্ট আসে না যেটা আমি পড়তে চাই। এই কারণে আমার কনফিডেন্স লেভেল এত ডাউন হয়েছিল। তো আমার আসলে এটাই ভাবা উচিত, চান্স হবে না আমার। হ্যাঁ। তারপরেও আচ্ছা, তুমি আল্লাহ খুবই দিয়ে দিল, স্মার্টলি কথা বলছো, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারটা খুব ভালো লাগলো। আসলে নিজেকে ওই জায়গায় তোমাকে হচ্ছে ভাবতে হবে যে আমার আসলে চান্স হয়তো বা মেডিকেল প্রিপারেশন নিয়েছি তো কি হয়েছে, আমাকে আসলে নার্সিং এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে কম্পিট করতে হবে। সো এই ভাবনাটা তোমাকে কিন্তু অনেক বেশি এগিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে তুমি আমাদের শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছো, ওই মুহূর্তে আমাদের শিওর সাকসেস কোর্স অনেক কোর্স ছিল, বাট হচ্ছে আমাদের মনে হয়েছে যে ওই মুহূর্তে তোমাকে যদি আমরা ওই কোর্সে নেই, তুমি যেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যে তোমার ক্যাপাবিলিটি কিংবা হচ্ছে শেষ করার যে এটা ওইটা আসলে হবে না, যে কারণে তোমাকে আমরা হচ্ছে সরাসরি 111 টাকা ক্যাম্পেইনে অংশ অংশ নিয়েছি না, মানে নেওয়া হয়েছে। সো তুমি এখন বলো যে তোমাকে আমাদের স্টুডেন্ট দাবি করা কি ভুল হবে, বা হচ্ছে তুমি যে আমাদের ফর্মটা পূরণ করেছো এটা কি তোমাকে আমরা ট্যাবের প্রলোভন দেখিয়েছি, নাকি তোমাকে আমরা বাড়ি গাড়ির প্রলোভন দেখিয়েছি, বা কি মনে হয় যে তোমার আসলে এটা আমাদের অধিকার আছে কিনা এই এই তোমাকে আমাদের স্টুডেন্ট না, দাবি করার এই আমি 15 একটা কথা বলি, 17 দিনের হলো। আমি একটা কথা বলি। তুমি কি হুম। মিউট সম্ভবত? বললাম যে তোমার কাছে কি মনে হয় যে এটা আমাদের অধিকার আছে কিনা যে তোমাকে আমাদের স্টুডেন্ট হিসেবে দাবি করা, যদিও এটা খুব একটা মানে ইনকনভেনিয়েন্ট প্রশ্ন, বাট হচ্ছে তোমার কাছে কি মনে হয় যে এটা আমাদের নৈতিক অধিকার কিনা, বা তোমার কাছে কি মনে হচ্ছে যে তুমি আমাদের স্টুডেন্ট কিনা? আমি একটু ক্লিয়ারেন্স করি আপনি অনুমতি থাকলে। জি, 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 অবশ্যই। আমার কথা হচ্ছে কি, আমি খুবই অসহায় ছিলাম পরীক্ষার 17 দিন আগে। মানে আমি এমন, মানে তখন তো খুব বাঘা বাঘা স্টুডেন্ট, বিএসসি যারা প্রিপারেশন নেয় তারা খুবই বাঘা। মানে ওই সময় ওরা 3 মাস প্রিপারেশন নিয়ে খুব ভালো অবস্থায়। তখন আমি ওই 17 দিন আগে আসলে আমাকে সাহায্য করার মতো কোনো কোচিংই ছিল না। কারণ তখন আগে আমাকে আর কি প্রিপেয়ার করবে ওরা। তখন আমি বারবার সবাইকে মেসেজ দিতাম, আমি যেখানে পাইতাম, মানে ছোট ছোট দেখতাম যে পিডিএফ বিক্রি করতেছে 210 টাকা, হ্যাঁ এত টাকা এত টাকা। আমি তাদের কাছে যাইতাম যে স্যার একটু দেন, আমি এই কয়েকদিন পড়বো, কিভাবে পড়বো। কেউ রিপ্লাই দিত না আমাকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেটা বললেন যে ট্যাবের প্রলোভন, এটা তো আমি দেখিনি ভাইয়া। আর সবচেয়ে বড় কথা, আমি তো নিজে খুঁজে বের করছি। আমি ইউটিউব দেখছি, ওইখান থেকে বিব্রেনার নাম স্পেলিংও জানতাম না, ওইখান থেকে বিব্রেনার সার্চ করে এরপরে হোয়াটসঅ্যাপে আসছি, হোয়াটসঅ্যাপ থেকে মেসেঞ্জারে আসছি, যেখানে যেখানে মেসেজ দিছি রিপ্লাই দেয় নাই, অনেক পরে রিপ্লাই দিছে। তো চেষ্টা করছি, চেষ্টা করে গেছি, তো এটা আমি খুঁজে বের করছি। তো এটা তো এটা বিব্রেনা তো আমাকে খুঁজে খুঁজে বের করে নাই বা টাইনে ধরে আনে নাই, ব্যাপারটা এমন না। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে ভাইয়া, আমি অনেস্ট থাকি, আমি ওই লাস্ট মুহূর্তে আমার, মানে যেই কোচিং হোক বা সে নিজে এক ক্লাস নেক বা যাই হোক, মানে আমার যার যেই টপিক ভালো লাগছে ভাই আমি সেখান থেকে নিছি। কারণ আমার দরকার ওই সময় আমার টার্গেট টপ করা। ইভেন মানে আমি সত্যি বলতে আমি পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছে যে টপ করব, তবে কেমনে যেন ছুটে গেল, কারণ টপ 10-এ আসতে পারলাম না। মার্কসের ব্যবধান দেখলাম খুবই কম, তারপরেও যা দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ। তো তখন আমার যেইখান থেকে আমার সাহায্য নেওয়া দরকার আমি ততটুকু সাহায্য নিছি, যতটুকু আমার দরকার, রাইট, যেই আমি টপিক বুঝতে থেকে, পেরেছি। যেই কোচিং থেকে। তবে হ্যাঁ। আহ, তুমি মানে আমি তোমাকে ইন্টারাপ্ট করার এই কারণ হচ্ছে যে তুমি এক্সাম ফিচারটা বারবার হচ্ছে উল্লেখ করেছিলে, এবং এটাই হচ্ছে আমাদের বিশেষ বৈশিষ্ট্য যে আমরা তোমাদেরকে এক্সাম ফিচার দিই, কেন তুমি আলটিমেটলি তো পরীক্ষা দিচ্ছ। তুমি আমার ক্লাস করতেছো, আমি তোমাকে জীববিজ্ঞান ধরিয়ে ধরিয়ে হুম, বলতেছি হুম, যে হুম। দেখো এখান থেকে পড়বা এখান থেকে পড়বা, লাভ কি? তুমি হচ্ছে আমার কথা অনুযায়ী আমার অভিজ্ঞতাটাকে তুমি নিচ্ছ, কিন্তু পড়ার কাজ কার? তোমার। তো সেই পড়াটা পড়ে তুমি কি হুম, করবা? এক্সাম দিবা। তো সেই হুম, এক্সামটাই কিন্তু তোমার মূল জিনিস, এবং ওই এক্সাক্টলি। জিনিসটাই আমার মনে হয় যে কোচিং একমাত্র তোমাকে হেল্প করতে পারে ওই এক্সামটাতে। এবং সেই এক্সামের বিষয়ে দেখবা যে আমাদের থেকে বেটার, আমি মানে খুব করে বলবো না, কিন্তু হচ্ছে আমাদের ওই জায়গাটা আসলে আমরা তৈরি করতে পেরেছি যে স্টুডেন্টরা আসলে ওই তোমার ফর্মে তুমি হচ্ছে সুন্দর করে লিখেছো যে এক্সাম ফিচারটা তোমার পছন্দনীয় ছিল। সো এই বিষয়টাই আসলে আমাদের বড় একটা মানে স্ট্রং পয়েন্ট, বা হচ্ছে আমরা আমাদের গর্বের জায়গা। সো সামিয়া, আরেকটু যদি তুমি আমাদেরকে বলতে যে তোমার আসলে এর পরের অনুভূতি কি ছিল, কিংবা হচ্ছে তুমি এই যে 15-16 দিন একটানা কষ্ট করেছো, মানে নার্সিং সম্পর্কে বুঝতে চেষ্টা করেছো, এরপরে তোমার আসলে অনুভূতি কেমন ছিল, যে তুমি কি কতটা ভালো করেছো, তোমার হয় না যে একটা ফিলিংস আসলে কেমন ছিল? ভাইয়া, আমি একটু প্রথমে বলি যে এক্সাম ফিচারের কথা। আমি একটা স্টুডেন্ট, যদি সে পড়াশোনা করে, মোটামুটি এভারেজ পড়াশোনা করে, আর এই বিব্রেনের যে কোশ্চেন প্যাটার্নটা, মানে ও আসলে প্রশ্ন, আমি যে 2 মাস 2.5 মাস ধরে যারা পরীক্ষা দিছে অ্যাকচুয়ালি, আমি তো তাদেরকে চিনি না পার্সোনালি, কেউ না। তবে আমি যে মানে পরীক্ষাগুলো দিয়েছি, মানে আমার তো টপিক গুলো পড়া আগের থেকে, কিন্তু মানে
এক্সাম দেওয়ার কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো এক্সাম এজন্য আমি দিচ্ছিলাম। তো একটা স্টুডেন্ট যার পড়া আছে এই টপিকগুলো, তখন যদি সেই পরীক্ষাগুলো দেয় সে অনেক মজা পাবে। কারণ মানে একদম বোঝা যাচ্ছে যে একদম কোর টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে এবং আউলা-বাউলা প্রশ্ন নাই এর মধ্যে। একদম আশার মতো। এই ধরনের প্রশ্নের পরীক্ষা প্রতিনিয়ত যারা পরীক্ষা দেয় তার কাছে এই নার্সিং এর মানে আসলে প্রশ্নটা একটু সহজই করছে এবার। জানি না সহজ করছে কিনা কঠিন করছে। আমি বিগত বছরের কোয়েশ্চেনও সলভ করিনি। যদি মেডিকেলের কোয়েশ্চেন সলভ করছি আমি। তো একটা স্টুডেন্ট যার টপিক গুলো পড়া থাকে তার এই পরীক্ষাগুলো দিয়ে খুব মজা লাগার কথা। কারণ মানে খুব তার স্যাটিসফাইড ফিল হবে যে না আমি পড়াশোনা করছি। আর এই প্রশ্নে পরীক্ষা দেওয়ার পর যারা নার্সিং এ বসছে মানে বিজ্ঞানের যে কোয়েশ্চেন প্যাটার্ন ওরা যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছে যারা ৩ মাস বা কয় মাস জানি না। তারা যখন আমার মনে হয় নার্সিং এর কোয়েশ্চেনটা মানে হ্যান্ডেল করছে তাদের কাছে খুব ইজি লাগছে। কারণ ওরা এত বাঘা কোয়েশ্চেন সলভ করার পরে ওই কোয়েশ্চেন তাদের কিছুই লাগার কথা না। তো আলহামদুলিল্লাহ। আর ভাইয়া হ্যাঁ, আমি অনেক বলা চলে কষ্টই করছি। কারণ আমি যখন দেখলাম যে না ভালোই আমার আয়ত্তের মধ্যে যে টপিক গুলো খুব কঠিন মানে বলা যায় না। পরে চিন্তা করলাম যে না টপে আসা যাওয়াটা চিন্তা করা যায়। বই খাতা নিয়ে বসলাম তুমি কি সাবলীল একটানা ভাবে ক্লাস বলছো শুরু যে হলো। টপে আসার চিন্তা করা যায়? আমি আসলে আমার এডমিশন লাইফে এমন এমন ভাই কখনো বলার সুযোগ পাইনি যে একটু সাবলীল ভাবে যে দেখি টপে আসার চেষ্টা করা যায় কিনা। তো এটা আসলে তোমার বড় একটা পাওয়ার, যেটা আসলে তোমাকে 14তম হতে অনেক সাহায্য করেছে। আচ্ছা, তুমি একটু আমাকে বলবা যে আমাদের বিব্রেইনারের যে এক্সাম এক্সপ্লানেশন, এটা আসলে তোমার কাছে কেমন লেগেছে? আমরা কিন্তু হুম, মানে দেখা যাচ্ছে মোটামুটি আমরা যে আমাদের এক্সপ্লানেশন দেই সেটা মূলত আমাদের বইয়ের অর্ধেক। মানে এক একটা এক্সামে যে বইয়ের এক্সপ্লানেশন, এটা বইয়ের অর্ধেক। তোমার কাছে আসলে এক্সপ্লানেশন কেমন লেগেছে একটু যদি বলতা। ভাই এক্সপ্লেনেশন হলো একটা স্টুডেন্ট যদি কোয়েশ্চেন গুলো সলভ না করে নিচের এক্সপ্লেনেশন গুলো যদি পড়ে যায় একটা না দুইটা তিনটা কোয়েশ্চেন তার এনাফ মানে ওইখানে অধিকাংশ টপিক চলে আসে। আমার মনে হয় ভাই কোশ্চেন সলভ করার থেকে ওই এক্সপ্লেনেশন দেখাগুলো বেশি জরুরি। কারণ কোশ্চেন যেটা আছে ওটা তো চলে আসছেই একবার। নিচের এক্সপ্লেনেশন গুলো পড়লে পরের বছরের কোশ্চেন সলভ করার জন্য আমার এটা খুব ভালো হবে। এটা খুব ভালো ট্রিক্স আসলে আমি ফলো করি। শেয়ার করা উচিত না? না না, কোনো সমস্যা নেই। আমরা আসলে ওপেন। দেখা যাচ্ছে যে তুমি এবছর আলহামদুলিল্লাহ চান্স পেয়েছো, পরের বছর হয়তো বা তুমি বিব্রেইনারের সাথে আমাদের যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, যারা আমাদের সাথে চান্স পায়, আমাদের ফাউন্ডেশন কোর্স আছে, তারপরে তোমরা তোমরা আমাদের সাথে মডারেটর কিংবা হচ্ছে অ্যাডভাইজার হিসেবে তোমার যেই প্রজ্ঞা যেই মেধা, তাতে আমি হচ্ছে অনেক ইজিলি আমি শাহিন ভাইকে বলে দিব যে এর অ্যাডভাইজারটা মানে মডারেটর হতে হবে না, সরাসরি ওনাকে অ্যাডভাইজার বানিয়ে দাও, বানিয়ে দিন। সো মানে এই প্রজ্ঞাগুলোই আমরা চাই, যাতে হচ্ছে আর আমি স্টুডেন্টরা তোমাকে যখন দেখবে যে না সামিয়া আপু এই 15-16 দিনের চেষ্টায় এবং হচ্ছে সে এক্সপ্লানেশন বা হচ্ছে এক্সাম গুলো ব্যবহার করে এইখানে এসে পৌঁছিয়েছে, এবং তার কাছে ওই যে সাবলীল ভাবে যে টপ করা যায় কিনা এই কনফিডেন্স যখন সে পাবে, আমার মনে হয় না যে তার আসলে কোনো সুযোগ থাকতেছে পেছনে ফেরার বা হচ্ছে কনফিডেন্স কমে যাওয়ার। এবং আমরা পুরো সময় ধরে, তুমি যে বারবার জিজ্ঞেস করছিলে আসলে 3 মাস না 4 মাস, ওরা ধরো আমাদের যারা সেকেন্ড টাইমার কোর্সে আছে ওরা প্রায় 30,000 প্রশ্ন সলভ করে, যারা আমাদের সাথে ফার্স্ট টাইমারে যুক্ত হয়, ওরা প্রায় 25,000 প্রশ্ন সলভ করে ইন টোটাল সম্পূর্ণ এই জার্নিতে। আবার হচ্ছে যারা আমাদের সাথে শিওর সাকসেসে, এবছর শিওর সাকসেসে একটু মানে বিপত্তি ঘটেছে, কারণ হচ্ছে এবছর ওই যে হুট করে আমাদের এটা দিয়ে দিয়েছে যে 27 ফেব্রুয়ারি পরীক্ষা, নইলে ওরাও প্রায় 15 থেকে 17 হাজার পর্যন্ত প্রশ্ন সলভ করে। কেননা আমরা কিন্তু ডেইলি আমাদের এক্সাম যেটা হয় এখানে 50 মার্কের এক্সাম, এবং এটার উপরে আবার আমাদের উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, এছাড়া এক্সট্রা এক্সট্রা এক্সাম তো আছেই। এবং প্রত্যেকটাতে এক্সপ্লানেশন দেখবা ওইরকম ভরা ভরা ভুরি ভুরি। সো তোমাকে যদি একটু জিজ্ঞেস করি যে ধরো এই মুহূর্তে একজন শিক্ষার্থী যে হচ্ছে সেকেন্ড টাইমারের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তার সামনে তো অবশ্যই মেডিকেল আছে এবং একই সাথে নার্সিংও আছে। সো ওর আসলে কি করা উচিত? ও মেডিকেল সেক্টরে যদি হুম, পড়তে যায় বা মেডিকেল সেক্টর যদি হচ্ছে ওর একান্ত হুম, হুম। ডেডিকেশন থাকে, ওর আসলে এই মুহূর্তে কি করা উচিত? তুমি যেহেতু একটা কষ্ট করে এখান পর্যন্ত এসেছো, সো সেই কষ্টের অভিজ্ঞতা দিয়ে তুমি একটু যদি ওকে সাহায্য করো। ভাই প্রথমত মানে আমাদের এই সেক্টরে যারা আসছে বা যারা প্রিপারেশন নিচ্ছে বা যারা এক্সামে বসছে তারা প্রত্যেকেই পড়াশোনা করছে। অ্যাডমিশন লাইফে সবাই পড়াশোনা করে টুকটাক। এর মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে বেশি হেল্পফুল হচ্ছে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে মানে সাবজেক্ট গুলো বা যেটাই হোক আমার মানে যতটুকু আছে এবং এরিয়া যতটুকু পড়াশোনার মানে সিলেবাস তো আমাদের আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা এবং হায়ার ম্যাথ। আমি যেই বই ফলো করে পড়ছি আমি তো কোনো বই ফলো করে পড়তে পারিনি আমার সময় ছিল না। তো তারা মানে যেই প্রতিষ্ঠানের বই পড়ুক না কেন একদম হুবহু প্রথম থেকে শুরু করে যতগুলো শিডিউল আছে এবং শিফট করছে টিচাররা
ওগুলা হুহু শেষ করা, এবং একটা স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের থেকে কিভাবে আগায় থাকবে 100% কোয়েশ্চেন সলভ এবং এক্সপ্লেনেশন দেখা, এর থেকে মানে মজার আর মানে ইউজফুল আর কিছু নাই আমার কাছে মনে হয়। আর আচ্ছা সেই সবচেয়ে বড় কথা হুম, ভাইয়া, বিগত বছরের কোয়েশ্চেন আমার মনে হয় যে খুব কম আসে দেখলাম ভাই, মানে আমি তো প্রায় 15 বছরের কোয়েশ্চেন সলভ করছি বিগত। এই যে একটা ছোটখাটো বই আছে, ওখান থেকে সলভ করছি, একটা টোট বই আর কি, ছোট চটি বই। বুঝতে পারছি, তো হ্যাঁ। এখান থেকে দেখলাম আমি ভাই, মানে 2 থেকে 3টা কোয়েশ্চেনও আসে না, একটা কোয়েশ্চেন আসে না, মানে না না, আমি এটা এটা দেখলাম তো আর কি। স্বাভাবিক। তোমার হচ্ছে ধরো মেডিকেলে তুমি কালে ভদ্রে হয়তো বা 2-3টা প্রশ্ন, যেমন আমাদের 20-21-এ 2টা হুম, প্রশ্ন এসেছিল, সেই প্রশ্ন আবার 21-22-এও রিপিট হয়েছে আমাদের সময়। তো হুম, এরকম মেডিকেলে 2-1টা প্রশ্ন রিপিট হয়, বাট নার্সিং এর ক্ষেত্রে যেটা হয় যে এক এক হুম, বছর এক এক ধরনের জিপিএ এর উপরে, অর্থাৎ এই বছর আসলে স্টুডেন্টরা এইচএসসি তে কতটা ভালো ফলাফল করছে এটার উপর নির্ভর করে, আমি যেটা বুঝলাম আর কি। তার উপরে হচ্ছে পরীক্ষার হুম, প্রশ্নের স্ট্যান্ডার্ড হয়, সেটা খুব কঠিন হতে পারে, খুব সহজ হতে পারে। কিন্তু এবছর আমার যেহেতু জীববিজ্ঞান অংশ, তো জীববিজ্ঞান অংশে আমাদের হচ্ছে টোটাল 22টা প্রশ্ন ছিল। তো এর মধ্যে 16টা প্রশ্ন মোটামুটি হুম, ইজি। বাকি যে 6টা প্রশ্ন ছিল, সেই 6টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন বেশিরভাগ প্রতিষ্ঠান হচ্ছে ভুল এক্সপ্লানেশন দিয়েছে। আমি তোমাদেরকে সঠিক যে এক্সপ্লানেশনটা সেটা দিয়েছিলাম। সো সেই প্রশ্নগুলো হচ্ছে তোমাদেরকে স্লিপ করতে সাহায্য, মানে হেল্প করেছে বলবো না, মানে স্লিপ করিয়েছে। সো সেই প্রশ্নগুলো হুম, হচ্ছে আমরা যে তোমাদের হুম, ক্লাসের মধ্যে পড়াই, সেই ক্লাসের মধ্যে আমরা যত কথা বলি, দেখবা যে আমরা 2 ঘন্টা ধরে কথা বলতেছি হুম, এবং 2 ঘন্টার মধ্যে আমাদের এক্সট্রা কোনো কথা নাই, জাস্ট হচ্ছে ওই টপিকের উপরে ঘুরিয়ে পেঁচিয়ে একটার সাথে আরেকটা রিলেট করে তারপরে হচ্ছে বলতেছি। তো ওই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা প্রথমে আমাদের ক্লাসের জন্য তো একটা প্রস্তুতি নিতে হয়। সো ক্লাসের প্রস্তুতি হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, এরপরে হচ্ছে ওইটার টাইপ কি হতে পারে হুম। সেই টাইপের উপরে তোমাকে ক্লাস নাও। টপিক সো ধরে, দেখা যাচ্ছে টাইপটা পড়লে টপিক আমরা তো ধরে ওই তোমাদেরকে টপিকটা শেষ টাইপটা, করে ফেলতে। সেই টাইপটা আসলে তোমাদের পরীক্ষায় আসে। সো এবছরের প্রশ্নটা আমার খুবই পছন্দ হয়েছে জীববিজ্ঞান। কারণ হচ্ছে ওই যে আমি হচ্ছে সবসময় একটা রেশিও মেনটেন করে পড়ি। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে, একটা রেশিও হ্যাঁ, মেনটেন করি যে আমরা থ্রি 3:1:1, 3 মানে হচ্ছে যেই অংশটা তোমার খুবই সহজ আসবে, সবাই পারবে। 1% হচ্ছে তুমি হুম, একটু ক্রিটিক্যাল হবে, হুম। চিন্তা ভাবনা করে দিতে হবে, আরেক ভাই পার্সেন্ট হচ্ছে প্রশ্ন তুমি ভাই, পাই না এরকম। প্রশ্ন কয়েকটা প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড করছে, খুব মানে একটা প্রশ্ন করছে কার্বন মানে নিচের কোনটি গেলে হচ্ছে শরীরের হিমোগ্লোবিন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, কার্বন মনোক্সাইড। আমি আমি আপনাদের একটা ভিডিও দেখছিলাম, টিচারের নাম আমি জানি না, উনি মানে আসলে ভাই সবচেয়ে বেশি জরুরি হচ্ছে টিচারকে মানা। এই টিচার মুখ দিয়ে যা বলবে জাস্ট খালি শুনতে হয় আর মনে রাখতে হয়, এটা ম্যাজিকের মতো কাজ করে। উনি বলছিল, আমি জানি না নর্মাল কোনো স্টুডেন্ট খেয়াল করছে কিনা, উনি বারবার বলছে, দেখো এই কার্বন মনোক্সাইড কিন্তু কার্বন মনোক্সাইড, ও হচ্ছে শরীরের ভিতরে যায় আরো একটা অক্সিজেন খোঁজার চেষ্টা করে, ও অক্সিজেন খোঁজার চেষ্টা করে, ভিতরে যায় কার্বন ডাইঅক্সাইড গঠন করার ট্রাই করে, তখন ভিতরে যে মানে অক্সি হিমোগ্লোবিন গঠন করে, তখন ওইখান থেকে অক্সিজেন নিয়ে যায়, তখন আর অক্সি হিমোগ্লোবিন তৈরি হয় না, আর শরীরে রক্ত সাপ্লাই দেয় না, শরীরে হিমোগ্লোবিন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তো এইটা যারা শুনছে তারা বুঝবে যে কার্বন মনোক্সাইড আসলে, সব মানে প্রশ্ন কঠিন হয়েছে কয়েকটা, মানে অনেক স্ট্যান্ডার্ড করছে। আমার ভাইয়া, আমার যে 88 মার্কস আসছে না, আমার সব কাটা গেছে ভাইয়া, জিকে, একদম সব, ওকে। একদম 88 মার্কস থেকে কত কাটা যায়, সব জিকে, আর কোনো মার্কস আমার কাটা যায় না আল্লাহর রহমতে। আমি দেখলাম হুবহু একদম সবগুলো জিকে, জিকে মানে আসলে আমার তোমার ওভার ইসিএম কনফিডেন্স ভাইয়ের ছিল তো ক্লাস যে করা উচিত জিকে ছিল। আমি পারবো। এশিয়ান ভাইয়ের ক্লাস বাংলাদেশে যারা নার্সিং ভর্তি হ্যাঁ, আমি পরীক্ষা খুব, এবার বসছে, এবার এমন তুমি হয়তো বা মিস গেছো আনফরচুনেটলি, বাট এমন কেউ নেই। কারণ হচ্ছে এশিয়ান ভাইয়ের একটা ভিডিওতে প্রায় 66,000 ভিউ হয়েছে, আবার সোহান ভাইয়ের একটা ভিডিওতে প্রায় 50K, মানে যে ম্যাথ করিয়েছে। সো এভাবে আমাদের এই বিষয়গুলো, আমার একটা ভিডিওতে হচ্ছে 25K, ঠিক আছে, আবার পলাশ ভাইয়ের একটা ভিডিওতে 20K বা যেন 27K এরকম। সো বাংলাদেশে বিব্রেইনার মানে নার্সিং প্রস্তুতি নিচ্ছে, বাট বিব্রেইনার জানবে না, এটা আসলে সম্ভব না, কারণ আমরা ওই ইকোসিস্টেমটা বিল্ড আপ করে ফেলেছি। এবং এই আমরা বলতে পারি যে এই কনফিডেন্সটা আমাদের আছে যে একজন শিক্ষার্থী যে আমাদের সাথে যুক্ত হয়েছে, সে আসলে চান্সটা তার মিস হবে না, বাট হচ্ছে সে হয়তোবা কোনো কারণে কোনো গ্যাপ দিয়ে হয়তোবা তার মিসটা হয়ে যাবে, অথবা সে তোমার মতো টপ করবে ইনশাল্লাহ। এবং আমি যদি তোমাকে একটু জিজ্ঞেস করি যে ইন টোটাল তোমার আসলে বি ব্রেইনারের এই সিস্টেমটা তোমার কাছে কেমন পছন্দনীয় ছিল, এবং এই 15-17 দিনে আমাদের স্টাফদের সাপোর্ট কিংবা হচ্ছে আমাদের টিচারদের সাপোর্ট সব মিলিয়ে তোমার কাছে আসলে কেমন লেগেছে? স্যার আমি একবার আপনি একটা কোয়েশ্চেন বলছিলেন না, আমি মিস করে গেছি কোয়েশ্চেনটা, যে অনুভূতি কেমন ছিল। আচ্ছা, অনুভূতি হ্যাঁ। স্যার, মানে যখন আমার, হ্যাঁ, আমি যখন পরীক্ষা দিছি তখন মোটামুটি ভাবছিলাম যে হইতে পারে চান্স, চাঁদপুরে হইতে পারে বা লাস্টের দিকে মেডিকেলে হইতে পারে, নার্সিং কলেজে।
তবে মানে আমি বাসায় আসার সাথে সাথে অন্য কোচিং গুলোতে মিলাইছি, যখন বিব্রেনার সলিউশন দেয় নাই, মানে ওরা তো ভিডিও আকারে সলিউশন দিছে, আমি 1 ঘন্টা টানা টানা দেখছি আর কি। তারপরে আমি মনে হয় ফোন দিয়ে পান্থ ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমি শিওর না আর কি। হ্যাঁ তখন হ্যাঁ, আমি পান্থ বলছিলাম ভাই। যে ভাই হ্যাঁ, বলছিলাম যে ভাই আমার তো এরকম আসে, 90টা আসে, যতবারই আমি যত কোচিং মিলাই আমার 90টা আসতেছে, আমার তো জিপিএ অন্তত ক্লিয়ারই। তখন আমার কি কোনো আশা রাখা উচিত? তখন ওরা ঝাড়ি দিছিল যে একটা পরীক্ষায় তুমি 90 পাইতেছো, তারপরে তোমার জিপিএ ক্লিয়ার, তুমি কেন চিন্তা করতে, ফোন রাখো তাড়াতাড়ি। তো এটা ভালো ছিল। তারপরে হলো আমি, হ্যাঁ, পরে আমি মানে ফোন রেখে দিই, এরপরে রেজাল্ট দিল, তখন দেখলাম যে ফরিদপুরই চলে আসছে। তখন একটু খারাপ লাগছিল। বারবার সবাই জিজ্ঞেস করতেছিলাম পজিশন কখন দিবে, পজিশন কখন দিবে, নাম্বার ও, কখন দিবে। পরে তোমার ফর্ম উম কি তুমি পূরণ করনি, মানে তোমার যে সাব কলেজ চয়েস এটা তুমি না, দাওনি? না, আমি তো হ্যাঁ। না, 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 আমার বাবা হচ্ছে এই নার্সিং আর আইএসটি ২ টা একসাথে পূরণ করছে আমার বাদে। মানে তখন মেডিকেল প্রিপারেশন নিতেছি ও আচ্ছা। সাথে, তো সাথে। ও না, এখন কি সরি, মাইগ্রেশনে তখন দিয়েছো, হলো ঢাকা দিয়েছো? মেডিকেল, মেডিকেল হ্যাঁ, ঢাকা দিছি স্যার, আর হচ্ছে শেরেবাংলা দিছি, ২ টা দিছি। ও, ফরিদপুর শেরেবাংলা কেন দিয়েছো? বরিশাল দিয়ে তো ফরিদপুর প্রায় 2.5 ঘন্টার দূরত্ব। দেখা যাক। ও, শেরেবাংলা কলেজ অফ নার্সিং, দুঃখিত, সরি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ ওটা হ্যাঁ, কলেজ অফ মেডিকেল নার্সিং। কলেজ তো শেরেবাংলা। বেশি ভালো চিনি। হুম। আচ্ছা, হ্যাঁ, কি বলতে চাচ্ছিলে তুমি? আর ও, আপনি একটি প্রশ্ন করেছিলেন যে বিব্রেনার হচ্ছে ফিচার কেমন? হ্যাঁ সামথিং হ্যাঁ, লাইক মানে দ্যাট ইন টোটাল তোমার প্রশ্নটা। কাছে কেমন লেগেছে ইকোসিস্টেমটা আমাদের? হুম, হুম। আমি আমার দিক থেকে বলি, আমি যখন একদম উইদাউট এনি প্রিপারেশন মানে ওই কোর্সটাতে ঢুকি, একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি হেল্প করে তার মানে একদম মানে অর্গানাইজড একটা সিস্টেম। ওরা একদম ঢুকলে বুঝতে পারবে আমার কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, আর কি মানে বেশি করে পড়তে হবে, আর কি এখন এই মুহূর্তে আমি বাদ দিয়ে দিব, আর বেশি পড়ার দরকার নেই। তো ওই ক্যাম্পেইনে মানে ওই কোর্সটাতে ঢোকার পর আমি বুঝতে পারছি যে আমার Barbie কোন is কোন a global বিষয় এখন cultural ক্লাস toy and করা fashion জরুরি। doll launched by Mattel in 1950. এবং এক্সাম দেওয়া জরুরি। তো এটা ওয়েল অর্গানাইজড ছিল, আমি বলব একটা স্টুডেন্টের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। যাক, আমরা আলহামদুলিল্লাহ। আসলে এটাই তবে এটাই। হ্যাঁ, বলো বলো। তবে আরেকটা বিষয় আমার মনে হয় একটু মানে করা দরকার। সেটা হচ্ছে আমরা যখন এই যে Q&A একটা ব্যবস্থা আছে না? যে কোয়েশ্চেন করলে আনসার দিয়ে দেয় আরকি। হ্যাঁ হ্যাঁ, ডাউট সলভ। হ্যাঁ, ডাউট সলভ। তো আমি যেহেতু একদম লাস্ট মুহূর্তে প্রিপারেশন নিছি ভাই, ওই যে একটা হয়তো কি মানে পড়তেছি খুব একদম মেজর একটা সমস্যা হইতেছে, তখনই আমার সলভ করতে হবে। যখন ওইখানে কোয়েশ্চেন আনসার সলভে যাই, অনেকগুলি ধাপ পার করতে হয় একটা কোয়েশ্চেন আনসার পাওয়ার জন্য, এবং আনসার পাইতে পাইতে অনেক দেরি হয়। এটা আমার নেট প্রবলেমের জন্য না, আমি দেখলাম সিস্টেমেরই সমস্যা। হয়তো জানি না টিচার্স প্যানেলের ওইখানে কোনো প্রবলেম আছে কিনা, তবে অনেক দেরি লাগে। তো ওইখানেই স্টুডেন্ট মানে হ্যাঁ, একটা এটা কোয়েশ্চেন হচ্ছে আনসার একটু পাইতে নোটিফিকেশনটা দেরি তোমাদের হয়। কাছে পড়ে যায়, তোমরা যদি হচ্ছে না, আমাদের তো প্রায় 25 জন হচ্ছে ডাউট সলভার আছে, তো তোমাদের কাছে নোটিফিকেশনটা একটু পড়ে যায়, এটা আমরা সলভ করে দিব খুব দ্রুতই। সো হয় কি যে তোমার একবার অ্যাপটা কেটে আবার ঢুকতে হয়, সো তুমি যদি হচ্ছে প্রশ্নটা করে 2-3 মিনিট অপেক্ষা করে অ্যাপটা কেটে আবার ঢোকো, তাহলে সাথে সাথে তোমার কাছে প্রশ্নের উত্তরটা চলে আসে। সো এটা আমরা একটা মেজর সমস্যা দেখেছি যে নোটিফিকেশনটা পড়ে যায়। সো অনেকক্ষণ পরে যাওয়ার কারণে তোমাদের কাছে মনে হয় যে একটা ডিলে কেন হচ্ছে। সো এই সমস্যাটা আমরা খুব দ্রুত হুম, সমাধান করে ফেলবো, যে নোটিফিকেশনটা যেন ইনস্ট্যান্ট যায়, অথবা তোমাদের অ্যাপটা কেটে আবার ঢুকতে না হয়। তো ধন্যবাদ তোমাকে হুম, এই হুম, হুম। জিনিসটা এটা আমাদেরকে আরো একবার নোটিফাই পরবর্তী করে দেওয়ার স্টুডেন্টের জন্য। জন্য আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, কি বলছো? এটা হ্যাঁ, আমি শুনতে পরবর্তী পাইনি স্টুডেন্ট তোমার। যারা আসবে ওদের আসলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। যাই হোক, এমনিতে তোমার কাছে কি মনে হয়েছে যে ডাউট সলভ ফিচারটা তোমার কাছে কতটা? উত্তর তো অবশ্যই পেয়েছো কিছুক্ষণ পর হলেও। তো ডাউট হ্যাঁ, সলভটা তোমার কাছে কেমন লেগেছে হ্যাঁ, আর কি? ডাউট সলভ আমি আমার ডাউট সলভ না হওয়া পর্যন্ত কোশ্চেন করছি, এবং উনি নিরিবিলি আনসার দিছে, মানে অসহায়ের মতো। না, আমাদের বোরহান ভাই হচ্ছে আমাদের 2024-25 সেশনে প্রায় 2,000 প্রশ্ন উত্তর করেছে, শুধু পরীক্ষার আগের 1 মাসে। আর এবছরও প্রায় 3,000-এর মতো প্রশ্ন সলভ করেছে। তার মানে বুঝতেই পারতেছো যে আমাদের যে সেকেন্ড টাইমার কোর্স, ফার্স্ট টাইমার কোর্স, তারপরে হচ্ছে শিওর সাকসেস কোর্স, এক্সাম ব্যাচ, তারপরে হচ্ছে 30 ডেজ কোর্স, 111 ক্যাম্পেইন, সবগুলোর উত্তর মোটামুটি আমরা এই 25 জন যে প্যানেল আছে তারা তোমাদেরকে উত্তর করেছে। তো একটু ডিলে হলে আমরা ব্যাপারে আন্তরিক দুঃখিত, আমাদের ফোন কল সেন্টারের মতো, যে আন্তরিক দুঃখিত। আপনাকে পরবর্তী বাই ব্যাপারে চান্স সহায়তা তো করবো পাই আবার। গেছি, আমি ভালো হয়।
পরবর্তী ব্যাপার, আমাদের যে ফাউন্ডেশন কোর্স আছে সেখানে তোমার আশা করি এই সমস্যা হবে না। তো আরো একবার তোমাদেরকে মানে তোমাকে জানিয়ে রাখি যে আমাদের কিন্তু ফাউন্ডেশন কোর্স আছে। তো তোমার কাছে কি মনে হয় যে আমরা যে তোমাদেরকে হুম। হয় না যে অন্যান্য কোচিং যেটা করে থাকে যে অ্যাডমিশনের পরে আসসালামু আলাইকুম টাটা বাই বাই, বাট আমরা কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন পড়াচ্ছি, এরপরে তোমাদেরকে ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে নার্স হওয়ার জন্য যা কিছু দরকার এবং সবকিছু দিচ্ছি, প্রোভাইড করতেছি, এরপরে তোমরা লাইসেন্সিং এক্সামের মাধ্যমে একজন রেজিস্টার্ড নার্স হয়ে যাচ্ছ। সো এই প্রসেসটা তোমার কাছে কি মনে হয় যে বি ব্রেইনারের এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে? ভাইয়া, আমি হলো আমি এরকমই আমি একজন টিচারের কাছে জিজ্ঞাসা করছি যে আমরা যখন হায়ার স্টাডি পড়বো তখন কি প্রাইভেট পড়া যায় কিনা, কারণ আমার মানে মাঝে মধ্যে অনেক প্রশ্ন জাগে, তখন ওই প্রশ্ন সলভ না করা পর্যন্ত আমি পরের পেজে যাইতে পারি না। তো এই জন্য আমার একটা মানে দরকার ছিল। পরে আমি বিব্রেনার যখন ফেসবুক পেজে ঢুকতাম তখন দেখতাম পিন করা একটা ভিডিও আছে, একটা ডক্টর উনি বলতেছে যে উনি ফাউন্ডেশন কোর্সের ব্যাপারে আর কি। তো তখন আসলে একটু আশ্বস্ত হই, দেখা যাক কি করা যায়। হ্যাঁ, আমাদের হচ্ছে উনি কিন্তু আমেরিকান ডক্টর, তুমি যে যার ভিডিওটা দেখেছো উনি একজন আমেরিকান ডক্টর, মানে হচ্ছে ওনার আমেরিকার হয়ে গিয়েছে। তো উনি হয়তোবা তোমাদের সাথে এই সেশনে থাকবে, মানে আমেরিকান কনসালটেন্সি করে, বাট হচ্ছে এছাড়াও তোমাদের সাথে যুক্ত থাকবে সমগ্র কোর্সে। এবং আমাদের তামিম ভাইয়া তো অবশ্যই থাকবে, ডক্টর মনিরুদ্দিন তামিম ভাইয়া। সো তোমাদেরকে ইন টোটাল তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং বুঝতে পারলাম যে আসলে তোমাদের মতো যারা স্মার্ট আছো কিংবা হচ্ছে তোমাদের নিজেদের ফিউচার নিয়ে যারা অনেক বেশি অর্গানাইজড এবং হচ্ছে অনেক বেশি চেষ্টা করে যাচ্ছ, তোমাদেরকে আসলে আমরা অনেক বেশি সম্মান জানাই এবং হচ্ছে তোমাদের এই চেষ্টাটাকে আমরা অনেক বেশি শ্রদ্ধা করি। এবং আমরা আশা রাখি যে তোমাদের মতো আরো শিক্ষার্থী আমাদের এই নার্সিং পেশায় যুক্ত হবে এবং হচ্ছে আমাদের যে একটা নার্সিং সম্পর্কে বাংলাদেশের সব থেকে নিচু শ্রেণীর যে মানুষজন আছে, দেখবা যে বাংলাদেশের নিচু শ্রেণীর কিছু মানুষজন আছে, তাদের কথা হচ্ছে যে পৃথিবীর সবকিছু খারাপ এবং নার্সিং আরো খারাপ। এবং এই মানুষগুলোর মুখে আমরা একদম বলা যেতে পারে কি কি দিব আর কি, এদের মুখে আসলে কিছু দেওয়ার নাই, বাট হচ্ছে আমরা চাই যে আমাদের যে স্মার্ট যে লোকজন আছে তারা এই পেশাটাকে আরো বেশি সম্মান করুক এবং তারা বুঝতে পারুক যে এখানে আসলে আমাদের ওই মেধাগুলোই কাজে লাগছে, যেই মেধাগুলো আমাদের বাংলাদেশের জন্যই প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্যই প্রয়োজন। সো তোমাকে অসংখ্য ধন্যবাদ সামিয়া, বেশ লম্বা সময় তোমার সাথে আলোচনা করলাম এবং হচ্ছে কথা বললাম, এবং আশা রাখি তুমি এবং তোমার পরিবার অনেক ভাইয়া, বেশি আমার একটা খুশি। প্রশ্ন ছিল। জি বলো। ভাইয়া, একটু পার্সোনাল প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছি। তো হুম। সেই ক্ষেত্রে আমি কি এই পড়াটা শেষ করে মানে নার্সিং এ আপনি তো জানেন, সম্যক ধারণা আছে আপনার, নার্সিং এ তো 8টা থেকে 2টা পর্যন্ত ক্লাস মনে হয়, আমি ওই সময়টা শেষ করে নার্সিং এর পড়াশোনা শেষ করে আমি কি মেডিকেল প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবো, মানে মানে যদি স্ট্রং মনোবল থাকে? এইটা হয় কি যে ধরো আমি যখন আমার জাবি ফার্মেসিতে ভর্তি হলাম, এরপরে আমারও প্রথম দিকে খুব ছিল যে না আমাকে হচ্ছে মেডিকেলের জন্য যেতেই হবে এবং মেডিকেলের চান্স পেতেই হবে। তো একটা লম্বা সময় ধরে আমার কাছে মনে হলো যে না পড়তে থাকি। তো ওইটা আসলে 1 মাসের বেশি থাকে না, কারণ হচ্ছে তুমি যখন কোনো একটা কিছু তুমি গ্রাব করবা তখন তোমার কাছে ওটা নিজের কাছে আপন মনে হবে, তোমার কাছে মনে হবে যে না এটা যে আমি কষ্ট করে পেয়েছি, এটা আসলে হুম। একটা বড় মানে মূল্য রয়েছে। তো সেই মূল্যটা মানে তোমার আসলে মানসিকভাবে তুমি তখন নার্সিং এর প্রতি তোমার একটা চলে আসবে, এবং খুব তীব্র মনোবল না থাকলে আসলে তোমার সেকেন্ড টাইমের যে জার্নিটা সেটা কন্টিনিউ করা মনে হয় না খুব একটা বেশি কষ্ট মানে সহজ হবে। এবং এটা আসলে নির্ভর করতেছে তুমি কতটা ডেডিকেটেড। এবং আমি বলবো যে তুমি যেহেতু এখানে তোমার আলহামদুলিল্লাহ একটা বিষয় হয়ে গিয়েছে, তুমি ডিএনসি তে যদি চলে আসে ডিএনসি তে থাকো, যদি কোনো কারণে ডিএনসি না আসে সেক্ষেত্রে তুমি হচ্ছে এই চেষ্টাটা করতে পারো যে না আরেকবার চেষ্টা করে দেখি। এটা আর কি তোমার বড় ভাই হিসাবে আমার যেটা সাজেশন, যে ডিএনসি চলে ভাই, আসলে ডিএনসি চলে থাকবে। না নেক্সট ইয়ার আমার পরীক্ষা দিব না। আমি শুনতে পাইনি, আবার একটু বলবে? মানে তুমি ডিএনসি নিয়ে কিছু একটা বলছিলে। ভাইয়া, ডিএমসি যদি না আসে তাহলে নেক্সট ইয়ার আবার পরীক্ষা দিব। বাপরে! হ্যাঁ। এটা তো অনেক বড় একটা ভয়ঙ্কর যাই হোক সমস্যা নাই, এটার ব্যাপারে আমরা তোমাকে ডিএমসি সর্বোচ্চ সহায়তা করব, কারণ যদি না হয় এবার মানে হ্যাঁ সেটাই বললাম যে তুমি যদি হচ্ছে পরের বার আবার রিস্ক নিতে চাও কোনো সমস্যা নেই, আমাদের সাইড থেকে আমরা তোমাকে যেহেতু তুমি ইতিমধ্যে আমাদের স্টুডেন্ট, তো অবশ্যই তোমাকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব, কারণ আবার তোমাকে বলতে পারবো যে এই সামিয়া কিন্তু আমাদের স্টুডেন্ট, এবছর ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে। তো এই হচ্ছে বড় বিষয়। এবং তখনও আবার দেখা যাবে অন্যান্য কোচিং বলবে যে এই কি যেন বিব্রেইনার সামিয়াকে আবার পরীক্ষা দিয়ে মানে দিয়েছে এবং হচ্ছে তারপরে ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানিয়েছে, বড় একটা ঝামেলা করে ফেলছে।
আমরা রাজি আছি, কোনো সমস্যা নাই। আমরা তোমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য যে কোনো প্রকার কথাবার্তা শুনতে রাজি। জাস্ট আমরা চাই আমাদের শিক্ষার্থীরা তাদের মতো করে বড় হোক, এবং আমরা তোমাদের সবসময় পাশে আছি। এবং আমাদের মূল অ্যাসেটই তোমরা, আমাদের বলতে পারো যে আমাদের মূল গর্ব তোমরা, মূল বলা যেতে পারে সবকিছুই তোমরা। আসলে বিব্রেনের দাঁড়িয়ে আছে তোমাদের উপরে, এবং তোমাদের এই পরিশ্রমটাই আমরা সম্মান করে আমরা তোমাদের সাথে এভাবে কানেক্টেড থাকি এবং তোমাদের সর্বোচ্চ সহায়তা বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সামিয়ার সাথে অনেক লম্বা সময় আলোচনা করলাম। তোমার পরিবারকে সালাম দিও আমাদের পক্ষ থেকে, বিব্রেনের পক্ষ থেকে, এবং তোমাকে রমজানের শুভেচ্ছা। এবং যেহেতু ঈদের সময় চলে এসেছে, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। এবং তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। দোয়া করবেন স্যার আমার জন্য। হ্যাঁ বলো, শেষ মুহূর্তে তোমার থেকে একটু শুনতে চাই যে কোনো কথা আছে কিনা। স্যার আমার জন্য দোয়া করবেন যাতে আমার মাইগ্রেশনটা হয়ে যায়, এটাই এখন হ্যাঁ, দোয়া। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ওটা তো মজা করে বলছি যে পরের বছর আবার পরীক্ষা দেয়া হবো তোমাকে। সমস্যা নেই, দোয়া করি ডিএনসি চলে আসবে। দুই চারজন তো হচ্ছে বের হয়ে যাবেই বা পরীক্ষা দিবেই না, যেহেতু তুমি 14তম। তোমারটাই সবার আগে এখানে মানে যুক্ত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো আসসালামু আলাইকুম। পরবর্তীতে কোনো ক্লাসে তো দেখা হবে না, কারণ আমাকে ফাউন্ডেশন কোর্সের ক্লাস দিবে না তামিম ভাই। আমি আর একটু বড় হই, তারপরে ইনশাল্লাহ তোমাদের সাথে চতুর্থ কিংবা তৃতীয় বর্ষে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে।